আপনি এক সময় মাদক গ্রহণ করতেন। জি। কত সাল থেকে কত সাল? 90 থেকে আপনার 2003 পর্যন্ত কি কি গ্রহণ করতেন? দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে অন্য কেমিক্যালে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। কতদিন না নিলে ভাই মনে হয় যে এই মানুষটা আর নিবে না? এটা হলো 24 মাস, তখন বলা যায় যে একটা স্টেবল পর্যায়ে আসছে। তাহলে এই 24 মাস যদি কাউরে ঘরে আটকায় রাখে তাহলে কি হবে? না ওদের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আমি তো দেখি যে ঘরের আদরের কারণেই সন্তান নষ্ট হচ্ছে। ঘরে যদি ঢুকতে না দেয়, টাকা না দেয়, কোনোভাবে সহায়তা না করে, ও মাদক করতে নিবে, 2 দিন যাবে ছিনতাই করতে, জেলে চলে যাবে, ওর নেয়ার জায়গা থাকবে না। ঘরের মানুষদের প্রশ্রয়ের কারণে বরং আর মাদকাসক্তি বাড়ে। আপনি আমাকে বলছিলেন আপনি এক সময় মাদক গ্রহণ করতেন। জি। কত সাল থেকে কত সাল? এইটা আপনার গিয়া এই 90 থেকে আপনার 2003 পর্যন্ত। কি কি গ্রহণ করতেন? আমি একটা সময় আপনার পেয়ার প্রেসারে বন্ধুদের সাথে আড্ডা এবং করতে গিয়ে আমি এক সময় এই দিক দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে অন্য কেমিক্যালে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। একটা সময় আমি তারপর প্রথমে পরে পরে হিরো ছাড়ার জন্য একজন আমাকে বুদ্ধি দিল যে ফ্রেন্ড এক কাজ করে, পাওয়া যায় ইনজেক্টিং, এইটা ব্যবহার করো, তাহলে তুমি এটা ছাড়তে পারবা। তো এইটা নিতে গিয়ে দেখলাম কি এখন আমি আর ছাড়তে তো পারি না, উল্টো এখন আমি নিতে হইতেছে এবং ওই আপনার বলো নিতে হইতেছে। এখন ওইটার সাথেও অ্যাডিকশন, মানে জড়ায় গেলাম, আমি অ্যাডিক্ট হয়ে গেলাম। এইভাবে করতে করতে আমি অনেকবার, তখনকার দিনে আপনি সিস্টেম ছিল, আমরা ওখান থেকে করে আসতাম, আসার পর আবার এক্সট্রা নিতাম, মানে সুস্থই হইতাম না আমরা কখনো। কেন হইতাম না মানে কি, ওইটা একটা অল্টারনেট, একটা সাবস্টিটিউটে সাধারণের জন্য আর একটা সাবস্টিটিউট দেওয়া, বুঝছেন? যেমন আমার মনে করেন যে আমি অ্যাডিক্ট, আমার একটা অন্য ধরনের সাবস্টিটিউট দিয়ে দিল, 14 দিন রাখলো, চেহারাটা ফুলে গেল, স্বাস্থ্য ভালো হইলো, বাড়ির লোকজনের কাছে বুঝাই দিল যে ট্রিটমেন্ট হয়ে গেছে। আসলে এটা কোনো ট্রিটমেন্ট পদ্ধতি ছিল না। এরকমভাবে একাধিকবার সবগুলো বিফলে গেছে। পরে আমি একটা রিহ্যাব সেন্টারে ভর্তি হই এবং ওখান থেকে প্রোগ্রাম করে সুস্থ হই। কতদিন ছিলেন ওখানে ছিলাম প্রায় 5.5-7 মাসের মতন। 7 মাস? 7 মাস। আপনাদের এই যে অত্র এলাকায় ওইটা 7 মাস সংসার থেকে বাইরে। তখন কি আপনি বিবাহিত না? জি, বিবাহিত। আপনার বউ বাচ্চা কে চালাইছে? আমার শ্বশুর বাড়ির লোকজন চালাইছে। তখন আমার শ্বশুর বাড়িতে আমি আমার ওয়াইফরে এবং আমার একটা ছেলে আছিল রাইখা গেছিলাম। 7 মাস চিকিৎসা করার পরে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরা গেলাম। যাওয়ার পরে আমাকে আমার শাশুড়ি এবং তারা বললো যে বাবা অনেক দিন তো আগেও কিছু করো নাই, এখন চিকিৎসা করছো, সুস্থ হইছো, এই বাচ্চা এবং তোমার বউরে তুমি নিয়ে যাও এবং তোমার জীবন শুরু করো। কিন্তু এখানে একটা ব্যাপার কি জানেন, আমি তো বন্দি অবস্থায় ট্রিটমেন্ট নিছি, আর আমি আগে যেটা করছি সেটা হলো রিলেটেড কর্মকাণ্ড। নেওয়ার পরে বিভিন্ন কর্মকাণ্ড আমি করতে পারছি, কিন্তু এখন ড্রাগ ছাড়াই যে বাস্তব ফেস করা, এটার বলে বাস্তব ফেস করা, এটা একটা কঠিন ব্যাপার আমার জন্য। এই আস্তে 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 করে আমি সুস্থ হইলাম। কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে মুরব্বী, সেটা হচ্ছে জি, একজন মানুষ কেন আসলে আসক্ত হয়? আসক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। যেরকম কারণ হলো পেয়ার প্রেশার, দলগত চাপ। একটা আছে জেনেটিক্যালি, সেটা কেমন? সেরকম জন্য আপনার বংশ পরম্পরা, আগে কিন্তু আমাদের অত্র অঞ্চলে আমের ব্যবহার ছিল। জি। কোটার মধ্যে থাকতো, খায়া দুধ খেতে। এটা আমি দেখছি অনেক বুড়া বুড়ি, আমার সময় আমি দেখছি অনেক অমুসলিম ট্রেডিশনে, রিলিজিয়নে ব্যবহার আছে, ঠিক আছে না? এই জেনেটিক্যালি আমাদের ভিতরে একটা ব্যাপার আছে, মানে কেভিংস ফিল করবো, আপনি নিতে হবে কোনো না কোনোভাবে। এক সময় দেখা গেলো যে একটা বংশ পরম্পরা একজন অ্যাডিক্ট হইতে পারে। পেয়ার প্রেশার, কৌতূহল থেকে নেয়, পেয়ার প্রেশার বন্ধু বান্ধবের প্রেশার থেকে হয়। তারপরে সম্বন্ধে না জানা, যেটা কত বড় ক্ষতিকর জিনিস। আজকাল আমরা অনেক সময় দেখি কি, একটা ছেলে বিয়ে করাইতে যেতেছে একটা মেয়েরে, ওই মেয়েটার গার্ডিয়ানরা বা আত্মীয় স্বজনরা কেউ না কেউ জানে, বলাইতেছে এই ছেলে নিশা টিশা করে, একটু করে বিয়ে শাদী করাই দিলে ভালো হয়ে যাবে। আসলটা কিন্তু এই ব্যাপারটা এরকম না, একটা ভয়ানক ব্যাপার।
তারপরে মনে করেন কি আমি চিকিৎসা নেওয়ার পরে চিন্তা করলাম যে এইভাবে আমি আর পারতেছি না স্ট্রাগল করতে। সুস্থতার দিকে আমার যখন আমি সুস্থ হয়ে বের হই, আমি থাকি মিরপুরে তখন এই একটা রিকভারি সার্কেলের টাচে থাকতে হবে, নাহলে একটা সেন্টার টাচে থাকতে হবে। আমি চলে গেলাম গিয়ে উত্তরা গিয়া অ্যাট এ টাইম 7 বছর একটা সেন্টারে সময় দিছি আমি 7 বছর মিরপুর থেকে গিয়া ওইখানে আরও প্র্যাকটিস করছি কীভাবে ভালো থাকা যায়, জানাশোনা করছি, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেছি, আপনার এটা এগুলো গিয়ে আপনার ট্রেনিং প্রোগ্রামগুলো করছি, নিজের স্কিল ডেভেলপ করছি। এইভাবে দীর্ঘদিন করার পরে আমি আমার এলাকায় আসছি। এলাকায় আসার পর তখন এই যে 7 বছর এখানে থাকলেন, তখন আপনার বাচ্চারা আপনার কাছে, বউ বাচ্চা? হ্যাঁ, বউ বাচ্চা আমার কাছে। তখন আপনি কাজ শুরু করছেন অলরেডি? জি। ওকে, জি। এখন আমি যে এখানে আসলাম, আইসা বিভিন্ন সেন্টারে টাচ পাইলাম, যেখানে আবার নতুন সেন্টার হয়েছে, ছেলেরা সুস্থ হইতেছে, ভালো হইতেছে। এটা মনোযোগ দিয়ে আমি অনবরত এইটার টাচে ছিলাম। আমাকে আরেকটা প্রশ্ন আছে, আমি থামাচ্ছি, সরি। সেটা হচ্ছে, মানুষ যারা সাধারণত নেশা করে তারা বেকার থাকে বা কাজ করে না, খুব কম, আলসির মতো পড়ে থাকে। জি। এবং এই আলস্যপনা থেকে তাহলে সে টাকা পায় কোথায়, এত টাকা? বিকজ নেশা করতে তো অনেক টাকা লাগে। জি, এটা একটু আমাকে বলবেন। এখন ঘটনাকে ম্যান টু ম্যান ভেরি করে টাকার সোর্স। যারা মনে করে কেউ বাসা ভাড়া দিয়া খাইতেছে, কারো বিজনেস আছে, শুরুটা করে কোটি টাকা দিয়া। এই যে আজকে রাস্তায় যে ছেলেটা ঘুরে বেড়াইতেছে, আপনি একজন অ্যাডিক্ট হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, দেখলে চোর ভাবতেছেন। ওর যদি আপনি ব্যাগ দেখেন, 5টা দেখেন, দেখবেন ও একটা সেরকম ভালো ফ্যামিলিতে বিলং করতো। কিন্তু আজকে এই অ্যাডিকশনের কারণে কিন্তু সে রাস্তা নেমে আসছে। তো একটা পর্যায়ে আমরা বলি যে শুরুটা করে অনেক কিছু দিয়াই, কিন্তু লাস্ট পর্যন্ত পায়ের স্যান্ডেলও থাকে না, জীবন নিয়েই টালাটালি। যখন ধরেন তার কিছুই নাই, তারপরেও সে তাহলে করতেছে কোত্থেকে, টাকা পায় কয়? এখন ঘটনা হয়েছে কি, দেখবেন এর পতনটা, যখন টাকাটা নাই তখন ইলিগেল জড়িত হইতেছে। আপনার কাছে যখন টাকা আছে, আপনি 2-3 জনে নিয়ে খাবেন, আবার যখন আপনার কাছে থাকবে না, তখন আপনার যে অ্যাডিক্ট বন্ধুরা আছে, দেখবেন সব জায়গায় দেখবেন একটু গেট টুগেদার থাকে। ও যারা দেখবেন পলিথিনের মধ্যে আপনার সলিউশন নিতেছে, ওদের দেখবেন গেট টুগেদার থাকে, ওদের মধ্যে একটা প্যাক থাকে যে একজন না হলে আরেকজন একটু শেয়ার করে, ঠিক আছে। আর ইলিগেল তো এটা আছে, এটা যে যেভাবে পারে। এইটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যদি আপনি অনুভূতি দ্বারা অভয় দেন। মানে আমি বাংলাদেশে এডিক্টের সংখ্যা 80 লাখের উপরে, সরকারি গবেষণায় 70-এর উপরে। জি, 80 লাখের উপরে। এখন আমি যেটা বলতে চাইতেছি যে তাইলে আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যাইতে হবে, এটার অল্টারনেট তো ট্রিটমেন্ট। তা ট্রিটমেন্টে গেলে দেখা যায় টোটাল ট্রিটমেন্টে হইতেছে বেসরকারি খাতে ছাইড়া দেওয়া হয়েছে। এখানে 383টা আছে বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টার, আর সরকারে আছে মতো 4টা রিহ্যাব সেন্টার সরকারে। এখন প্রশ্ন জাগতে পারে তাদের ট্রিটমেন্ট ক্যাপাসিটি কতটুকু। তো 4টা সেন্টারের মধ্যে 200 পেশেন্ট আপনি ট্রিটমেন্ট করতে পারে। তারপরে আপনার গিয়া 383টা রিহ্যাব সেন্টার যে আছে, এর বেড ক্যাপাসিটি হইতেছে গিয়ে আপনার সর্বসাকুল্য 4500, ধইরা নিলাম 5000। জি, তা একটা বেডে আপনার 3 মাস করে ট্রিটমেন্ট দিলে, একটা বেডে বছরে 3 মাসে হচ্ছে 3 মাসে মানে 12,000 করে আমি বছরে বের করতে পারি ম্যাক্সিমাম, তাই কি? এই না, এটা দেখেনি আমি দেখা দিই 5 তো 4 মাস, বছরে 4 মাস, 3 মাস করে 3 4 12, আপনার ইন্টু করেন, আপনার 5 20,000। 20,000 লোক আপনি ট্রিটমেন্ট দিতেছেন বছরে, সারা বছরে আপনার ক্যাপাসিটি হোল বাংলাদেশে। এখন এখানে এই যে 20,000 লোক ট্রিটমেন্ট দিলেন আপনি, আর আপনার বাইরে রয়ে গেল 42,80,000। এবং এটা দিন দিন বাড়বে, এটা কমবে না, দিন দিন বাড়বে। ইয়েস। এখন ঘটনা হচ্ছে এখানে একটা টুইস্ট আছে কি জানেন, এই লোকগুলাই এই যে ট্রিটমেন্ট দিলেন 1 বছরে, এরা পরের বছরের মধ্যেই 17,000 লোক আবার স্লিপ করতেছে, আসক্ত হয়ে যেতেছে। মানে 20,000-এর মধ্যে 17,000-ই নতুন করে আবার যাচ্ছে, মানে স্লিপ হয়ে যেতেছে সে, মানে আবার নেশাগ্রস্ত হচ্ছে। তার মানে বেসিক্যালি চিকিৎসা দিয়ে কোনো লাভ নেই। এই যে ধরতে পারছেন জায়গাটা, যেই আমি এখানে বলতেছি যে এই ট্রিটমেন্ট মডেলটারে চেঞ্জ করতে হবে। এই যে চিকিৎসা পদ্ধতি, আমিও যাদের চিনি যারা নেশাগ্রস্ত ছিল, রিহাবে গেছে, 4 মাস 6 মাস থাকছে, এসে 15 দিন ভালো থাকে, তারপর আবার শুরু করে, এবং নতুন করে ট্রেনিং নিয়ে আসে। আমার মনে হয় যে নতুন করে কেমনে ফাঁক পুকুর দিয়ে করা যায়। না, এটা আমার পরিবারের মনে হয় স্বাভাবিক। যেহেতু দেখেন
এই যে লক্ষ লক্ষ টাকা গরিব পরিবার বড়লোক পরিবার ইনভেস্ট করতেছে তার ছেলেরে চিকিৎসা করার জন্য, কিন্তু তারা একটা চিকিৎসার চক্রের মধ্যেই এডিকশনের মতন ঘুরপাক খাইতেছে। এই জিনিসটা নিয়ে আমি একটা প্রশ্ন করছি, তাহলে উত্তর কি এর উত্তর আছে। এখন ঘটনা হয়েছে কি, আমাদের সেই সামর্থ্য আছে কিনা? অবশ্যই সামর্থ্য আছে। বড় বড় রিহাব সেন্টারগুলো যে আছে তারা কিন্তু তাদের পেশেন্টের আপনার রিকভারি দেখাতে পারবে যে আমাদের এই ইমপ্রুভমেন্ট আছে, কিন্তু ছোট ছোট যেগুলো আছে এগুলা আপনার দেখাতে পারবে না। কিসের জন্য দেখাতে পারবে না? তাদের ওইখানে কাউন্সিলিং নাই, অন্য অন্য যেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটি থাকার কথা সেগুলো নাই। একটা মানে পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা অ্যাডিক্টের জন্য যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা দরকার সেটা আমাদের নাই। কি সেটা? সেইটা আপনার সরকার আছে, নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে। আমি বলতে, আপনি যেহেতু এই ব্যাপারে গবেষণা করেন, এই ব্যাপারে আপনি নিজে ভুক্তভোগী, আপনি করে এসেছেন, জি। তো আপনার কি মনে হয় যে কোন জিনিসগুলো এখন যোগ করা জরুরি? এখন বলতে গেলে কি, একটা জিনিস দেখবেন যে যারা চিকিৎসা দিতেছে এবং যারা গ্রহণ করতেছে তাদের সাথে মানে নাই, ভালো একটা যোগাযোগ নাই আর কি, বিচ্ছিন্ন একটা অবস্থা। আপনি দিচ্ছেন ডিডক্সের মতো ট্রিটমেন্ট করাইছেন, নিয়ে আসছেন, এইটা যে চিকিৎসার পরে রিহ্যাবের থেকে বাইর হওয়ার পরেই তার চিকিৎসা শুরু হইলো, এটা যে ডায়াবেটিক্সের মতো সারা জীবনই আপনার পরিচর্যা করতে হবে, এই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারি না। এবং এর খুব কারণও আছে। আমার যেই সন্তানটা বা যে পরিবারের সদস্য নেশাগ্রস্ত হচ্ছে, সে তো ইচ্ছা করে হইতেছে। হার্ট ফেইলার তার মানে নিজের ইচ্ছায় না, তার কিডনি নষ্ট হইতেছে নিজের ইচ্ছায় না, কিন্তু যে নেশাগ্রস্ত হচ্ছে সে নিজের ইচ্ছায় হচ্ছে। ওই সন্তানের প্রতি ভালোবাসা সহমর্মিতা থাকার কোনো কারণ নেই। আমার তো মনে হয় যে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, ডিরেক্ট ফাঁসি দেওয়া উচিত, যেভাবে আইন হচ্ছে নতুন। আমি এইটার সাথে একটু যোগ করতে চাই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেশে আলোচনাটা একটা ট্যাবু মনে করে মানুষ। ইট ইজ ইনডিড। একসময় এইডস নিয়ে বলতো না, তার আগে মানুষ পিরিয়ড নিয়ে বলতো না মেয়েদের, কিন্তু এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। এই কারণেই, যেরকম আজকে আমি এই লোকলজ্জার ভয়ে লুকায় রাখি না আমার বুকরে, জি ফেসরে। আজকে আমি সমাজের মধ্যে আইসা বলতেছি যে দেখো আমারে, আমি এক সময় যখন ট্রিটমেন্ট সেন্টারে গেছি একদম মুমূর্ষ অবস্থায় গেছি। এখন ওই ধরনের পেশেন্ট পাওয়া যায় না। সোমালিয়ায় দুর্ভিক্ষের লোকগুলো দেখছেন না, শুধু হাড্ডির মধ্যে চামড়া পেঁচানো থাকে, এরকম হয়ে গেছি। আমি এরকম হয়ে গেছিলাম, বুড়ি বেড়ে গেছে। এখন আমি লিকুইড খাবার খাইলে আপনার নাক দিয়া দিলে, মুখ দিয়া দিলে নাক দিয়ে বেরো যেত। মানুষের দাঁড়ায় মানে আমার অ্যাবসেন্সে কান্নাকাটি করতো। আমার মামা চোখ দেয়া পানি ছেড়ে দিছে, বাবা আইসা, বাবা তুমি কি খাবা? তোমার জন্য আমি টাকা দিয়ে গেছি বাসায়, আর তোমার জন্য মাছ দিয়ে গেছি, শিং মাছ, কৈতর দিয়ে গেছি, বিভিন্ন খাবার দিয়ে গেছিল, খাইলো, আর অনেক পুষ্টিকর খাবার খাইলে আমি ভালো হয়ে যাব। এরকম গুনতো দিন, যে এই সপ্তাহটা বাঁচবে কিনা জানি না। অঝরে কাঁদতো, মান্যত করতো, বিভিন্ন জায়গায় যাইতো। আমি সেই যে এরকম অবস্থা থেকেও ফিরে আসছি। আমি তো জ্বলন্ত প্রমাণ আপনার সামনে। সেটা তো 20,000-এ 4,000-ও না, 3,000 মতো আপনি বলতেছেন। হ্যাঁ, এখন তার মানে হচ্ছে ম্যাক্সিমাম রোগেরই অ্যাকচুয়ালি চিকিৎসা সম্ভব না। হইলে তো হইতো মানুষ যদি নিজের স্বেচ্ছায় ইচ্ছা হইছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট পলিসিগুলো দেখতে হবে, কারা কি ধরনের ট্রিটমেন্ট দিতেছে, তাদের ট্রিটমেন্ট পলিসি কি। অনেক রাষ্ট্রের বিদেশের অনেক জায়গায়। এবং আরো একটা বড় প্রশ্ন আছে ভাই আমার, ধরেন 18 কোটি বাঙালির প্রায় 1 কোটি বাঙালি নেশাগ্রস্ত। তার মানে নেশা ছড়াচ্ছে কত ম্যাসিভ ভাবে, বিক্রি কত সোজা। যদি বিক্রি সোজা হয় তার মানে সরকার এটা দেখতেছে না, দেখতে পারবেন, এটা ইজ ইম্পসিবল। আয়ারল্যান্ডের একটা পত্রিকা সেদিনকার লিখছে যে আমাদের এখানে প্যান্ডামিক চলতেছে। আপনি দেখছেন কিনা জানি না, এইটা ব্যাপারে আমি একমত না। দেখেন আয়ারল্যান্ড তারা বলতেছে, তাদের একটা পত্রিকা বলতেছে যে আমাদের এখানে একটা প্যান্ডামিক চলতেছে। এটা সঠিক। তো আমার যেটা বলা আর কি আপনার মাধ্যমে এটাই বলা যে এটার চিকিৎসা আছে, মানুষ সুস্থ থাকতে পারে। একজন অ্যাডিক্ট খারাপও না ভালোও না, তার চিকিৎসা প্রয়োজন, সঠিক চিকিৎসার প্রয়োজন। খারাপ না কেন বলবেন না, সঠিক চিকিৎসার প্রয়োজন। এটা আমরা আমরা এটা এস্টাবলিশ করে ফেলাইছি যে একজন মাদক আসক্ত খারাপ, অবশ্যই খারাপ। আমি বলি কেন খারাপ, যখন আপনি জাতিসংঘ বলতেছে, জাতিসংঘ তো বলতেছে 14 বছরের জায়েজ আছে, ইয়ে করতে পারবে,
সরকার হইতে পারবে। কই আমি তো সেটা মানতেছি না। আমাদের দেশে আমি আপনাদের ছোট জাতিসংঘ সবকিছু বললে তো হবে না। ঠিক আছে, তা আমাদের এখানে যদি আপনি এটা অসুস্থ না হয়, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি, তাহলে এই ট্রিটমেন্ট সেন্টারগুলো দিচ্ছেন কিসের জন্য? ট্রিটমেন্ট সেন্টারগুলো একটা চেষ্টা, ট্রিটমেন্ট সেন্টার সলিউশন না, একটা প্রচেষ্টা, একটা ধারা, যে তুমি এর ভেতর দিয়ে গেলে হয়তো সুস্থ হবে। সুন্দর বলছেন, সুন্দর বলছেন, কিন্তু এই ধারাটারে যদি আরেকটু মডিফাই করা যায়, মডিফাই করা যায়, অবশ্যই তাইলে আপনি আউটপুটটা আরো ভালো পাবেন। একমত, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত। কিন্তু এইটাও আমি অস্বীকার করি যে আপনি যদি বলেন ড্রাগসটা খারাপ না, আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি অবশ্যই তারা খারাপ। একটা পর্যায়ে গিয়া যখন সে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, ড্রাগ দ্বারা নিয়ন্ত্রিত নেওয়ার জন্য কাউকে মাথায় পিস্তল ধরে না, মানুষ ইচ্ছা করে নেয়। যদি কোনো ইচ্ছা করে নেয় তাহলে সেটা দায়ভার সম্পূর্ণ। এইটা যারা এইটা এরকম ভাবে মনে করে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে। আপনাকে যখন একটা আপনাকে যখন খাওয়া শুরু করছে, আপনার কেউ গলায় তুই না খালি মারি ফেলবো, এখন দেখতেছে আবার আমার ফ্রেন্ড সার্কেলে, আমার মহল্লায়, আমার এলাকায়, আমি মিশলাম না ফ্রেন্ড সার্কেলে, ওইটাই তো আমি অ্যাভয়েড করতে পারেন অনেক ছেলে। মানে তার মানে এইটাই হচ্ছে মানুষ নেয় কমপ্লিটলি নিজের ইচ্ছা। আর কমপ্লিটলি নিজের ইচ্ছা কেউ খারাপ করলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি খারাপ করলে আমিও খারাপ। এটা ভালো বলার কোনো জায়গা নাই যে মাদকাসক্ত খারাপ না, মাদকাসক্ত ভালো। সরি, এখন ভালোর কথা বলতেছি না, আমি তো ভালো তো অবশ্যই বলি না। আপনি বললেন যে ভালো না খারাপ না, ইম্পসিবল। আগে তারা খারাপ, চিকিৎসা যদি দেওয়া হয় সেই খারাপ অবস্থার থেকে আপনি কারে দিবেন? সঠিক, আগে আপনাকে খারাপ আইডেন্টিফাই করতে হবে। দোজ পিপল আর ব্যাড, লেট দেম কাম অন দ্য লাইট, সম্ভব হয়। জি, আমি একটা কথা বলি, আমি আমার বাচ্চারে স্কুলে দিছি, জি, আমার বাচ্চাটার স্কুলে দিছি, দেওয়ার পরে রেজাল্ট খারাপ করছে, তা আমার ডাইকে নিছে। নেওয়ার পর আমরা বললো যে দিস এন্ড দ্যাট, আপনার ছেলের একটু যদি ইংলিশটা ভালো না, আমাদের এখানে একটু দেন, কোচিং আছে, ও ভালো করবে। অঙ্কে খারাপ করছে, একজন অঙ্কের টিচার রেখে দিয়ে আপনি একটা খারাপ ছেলের ব্যাপারে যে ফেল করতেছে তার ব্যাপারে কিন্তু আমরা এক্সট্রা টেক কেয়ার নেওয়ার জন্য বলতেছে, এবং আমরা নেইও। কিন্তু মাদক আসক্তর ব্যাপারে জিনিসটা জানতে হবে। এটা ডায়াবেটিক্স, ওয়ান কাইন্ডস অফ ডায়াবেটিক্স। এটা সারা জীবনের জন্য আপনার পরিচর্যা করতে হবে। তো এখন আমাদের দেশে একটা জিনিস আছে যে নতুন অ্যাডিক্টদের সাথে এই পুরানো অ্যাডিক্টদেরকে একই ট্রিটমেন্ট দেওয়া হইতেছে। ওকে, একই ট্রিটমেন্ট, কিন্তু সাবস্টেন্স তো ডিফারেন্ট, এক একটা প্রোডাক্ট তো আলাদা 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 আলাদা। তার জন্য ট্রিটমেন্ট মডেলটা তো অন্য হওয়া উচিত ছিল। কিন্তু এর জন্য তো ট্রিটমেন্ট বলেও তো আসলে কিছু নেই। মূল জিনিস তো আমার নিজের কাছে, যে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি নিব না, এর বাইরে তো আসলে ট্রিটমেন্ট নিবে না। ঠিক আছে, কিন্তু এর জন্য তো সাহায্যকারী দরকার। নেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্ট হয়ে গেছেন, তার তো আপনাকে সাহায্যকারী একটা দরকার। কতদিন না নিলে ভাই মনে হয় যে এই মানুষটা আর নিবে না? এটা হলো 24 মাস। 24 মাস পরে তখন বলা যায় যে একটা স্টেবল পর্যায়ে আসছে। তাহলে এই 24 মাস যদি কাউরে ঘরে আটকায় রাখে তাহলে কি হবে? না, তাইলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চিন্তা করেই তো 6 মাস আর 3 মাসের একটা মানে ট্রিটমেন্ট ব্যবস্থা চালু করছে। মানে যদি আটকায় রাখে, যে ধরেন হাত পা বাইরে রেখে দিল, না, এটার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। এরকম একটা ঘটনা, আমরা তো রিহ্যাব সেন্টার রিলেটেড অনেক পেশেন্ট আমাদের হাত দিয়ে আমরা করছি। তো এরকম মা এবং ওয়াইফ, তার একমাত্র ছেলে, এই আমাদের এখানে শেয়ারপাড়া বাড়ি। তো এরকম অনেক ট্রিটমেন্ট করছে, ঝামেলা গেছে। তখন একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, আমরাও দেখছি যে বন্দি করে থেয়া দেয়, তো রাইখা দেন। তো ওই ছেলেটারে করছে কি, ওর মা এবং ওয়াইফ ঘরে ঢুকছে আর সিটকি লাগাই দিছে মতন। অনেকদিন আগের ঘটনা শুনছি যে কীভাবে মারা গেছে। পরে ছেলে করছে কি, রাত্রে অনেক কান্নাকাটি করছে, বাবা এইভাবে হবে না, তুই ব্যাপারে বাঁচাও। ওর বন্ধুদের হেল্প চাইছে, বন্ধুরাও আসছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে খেদায় দিছে। ওরা বলছে খালাম হবে না, এভাবে পারবেন না। ও ওইভাবে রাত্রে সারা রাত তারা নামাজ রোজা করছে, দোয়া খেরাত করছে ওর জন্য। বড়াই করছি, সকালে যখন ডাক দিছে যে বউ একটু দেখো কি অবস্থা, দেখে খুইলা যে শক্ত হয়ে মারা গেছে। মানে ইয়েতে পড়ে, ফ্লোরে পড়ে না, না এমনি নর্মালি। তাহলে তো আল্লাহ বরং দোয়া কবুল করছে। কারণ যে নেশাগ্রস্ত ছেলে থাকলে বাসায় এটা বিক্রি করবে, ভাঙচুর করবে, ছিনতাই করবে, মারবে, এবং ফেলাইছে কদিন আগে আদালতে দেখলাম। পরিবারগুলো কিরকম হয়ে যায়, ওরা কো অ্যাডিক্ট হয়ে যায়। একটা পরিবার একটা মাদকাসক্ত থাকলে পুরো পরিবার শেষ। মানে দেখেন, ও যখন বাইরে থাকতেছে তখন ওই দায়বদ্ধ সম্পর্কের কারণে তার জন্য দুশ্চিন্তা করতেছে। আবার যখন ঘরে আসতেছে সে, তার জন্য আতঙ্ক হয়ে যেতেছে, এখন কোনটা করে ভাঙবো না নিব, খায় আইছে না কি করছে। আবার বাইরে গেলে করে দুশ্চিন্তা, ঘরে আসলে হয়ে যায় আবার। এবং আমি তো দেখি যে ঘরের আদরের কারণেই সন্তান নষ্ট হচ্ছে। ঘরে যদি ঢুকতে না দেয়, টাকা না দেয়, কোনোভাবে সহায়তা না করে, ও মাদক করতে নিবে, 2 দিন যাবে ছিনতাই করতে, জেলে চলে যাবে, ওর নেয়ার জায়গা থাকবে না। ঘরের মানুষদের প্রশ্রয়ের কারণে বরং আর মাদকাসক্তি বাড়ে অনেক ক্ষেত্রে। হ্যাঁ,
অধিকাংশ সময় মার আদরের সন্তান, একমাত্র ছেলে, কিছু কইতে পারতেছে না, এই যে পারিবারিক শাসন নাই, তো ঠিক আছে তারা খাইতেছে। জি 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 জি। এনিওয়ে ব্রাদার, লাস্টে যদি আপনার কিছু বলার থাকে। আমি বলতে চাইতেছি এটাই যে সাপ্লাই এবং ডিমান্ড বলতে একটা জিনিস আছে। ডিমান্ড থাকলে সাপ্লাই থাকবে এই দুনিয়ায়, এই কথাটা আমি আপনার মাধ্যমে আমি বলতে চাইতেছি। আমি এটা বিশ্বাস করি। আজকে যখন আমাদের বিভিন্ন জায়গায় আমি দেখতেছি যে রেট হইতেছে, ধরা পড়তেছে। আমি এরকমও দেখছি যে একজনের ধরছে, স্বামীরে ধরছে, বউ আইসা বিক্রি করতেছে, বউরে নিয়ে গেছে, ছেলে হিসাবে আসতেছে, ছেলের ধরে নিয়েছে আরেক এলাকায় ট্রেস দিতে। এখন মোবাইলের যুগ। তা আমি একটা বলতে চাইছি, এখন তো ইয়েতে যায়, পার্সেলে যায় সব। হ্যাঁ, এখন আমি বলছি যে ডিমান্ড আর সাপ্লাই বলতে একটা কথা আছে। আপনার ডিমান্ডটা যদি না কমাইতে পারেন তাহলে সাপ্লাই হইতেই থাকবে। সো ডিমান্ড, আমাদের দেশটা যে মানে এই আরেকটা প্রশ্ন আমার একটা বলতে চাইতেছি এটাই যে দেখেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রেই অনেক সেলিব্রিটি আছে যারা একসময় নিত এবং টিকটক গুলো ভালো আছে, তাদেরকে কিন্তু আগায় আসা উচিত, বিভিন্ন প্ল্যাটফর্মে বলা উচিত আইসা যে দেখো আমি উদ্বুদ্ধ করার জন্য যে আমি একসময় অসুস্থ ছিলাম, আমার পরিবার সাফার করছে। এটা যেমন আমি মনে করি সরকারের এখানে অনেক দ্বিচারিতা আছে। অবশ্যই আপনি বলতেছেন সিগারেট খারাপ, সিগারেট নেশা, অথচ বাংলাদেশ সরকারের সবচেয়ে আয়ের বড় অংশ সিগারেট। জি 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 জি। তাহলে তুমি সিগারেট বন্ধ করতেছো না কেন? সিগারেট উৎপাদন বন্ধ করতেছো না কেন? বাংলাদেশ সরকার সিগারেট থেকে টাকা নিবে, আবার বলবে সিগারেট খাওয়া খারাপ, মদ খাওয়া খারাপ। এটা কি ধরনের অনৈতিকতা? সেইটাই। তুই বন্ধ করো বাবা, কেউ খাবে না, আজকে থেকে সব বন্ধ। তা করবে না, কিন্তু সরকার ঠিকই টাকা নিবে। আমি তো মনে করি সিগারেটের বিজ্ঞাপনও করতে দেওয়া উচিত। হয় যদি সরকারের ইনকামের দরকার থাকে, তাহলে একটা সাধারণ মানুষের ইনকামের কেন দরকার নেই? পোস্টার টানানো উচিত, অমুক সিগারেট ভালো, অমুক সিগারেট ভালো। শুধু সরকার টাকা ইনকাম করবে, সাধারণ মানুষ টাকা ইনকাম করবে, এটা কি ধরনের অনৈতিকতা? এটা উচিত না। দেখবেন যে ছেলেটা ধর্মীয় অনুশাসনে থাকতেছে, ও কিন্তু স্মোক তো দূরের কথা, নারকোটিক দাম, তার আবার অন্য নেশায় যাচ্ছে। যারা ধর্মীয় অনুশাসনে আছে তারা আবার খুব এখন আলোচনা আসতেছে, ভিডিও অডিও সহ আসতেছে। সো নেশা কোনো কিছু দিয়েই কাটানো সম্ভব না যদি না সে নিজে সিদ্ধান্ত আমি করবো না। অবশ্যই ব্যক্তিকে তো অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, এবং অবশ্যই এখানে রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। রাষ্ট্র যদি অনেক বেশি কঠিন হইতে পারে, আগুনের মতো শক্ত হইতে পারে যে নেশা মানেই তোর খালাস। এখন অনেকে বলবে সৌদি আইনের কথা, সৌদি আইনে ফাঁসি দেয়, সৌদি আরব নেশা পাইলে কাইতে ফেলে, অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি দামি মদ বিক্রি হয় সৌদি আরবে। সো ধর্ম দিয়ে কোনোদিন বিচার করা যাবে না, এটা সরকার ব্যবস্থা দিয়ে বিচার করতে হবে। হয় তুমি নেশা সবার জন্য ছাইড়া দাও, গাঁজা যেমন অনেক দেশে লিগাল, ছাইড়া দাও, যে ইচ্ছে খাক, মদ যে ইচ্ছে খাক, ফাইন। অথবা তুমি কন্ট্রোল করো। আমি দড়ি মাছ, নাচুই পানি, মানে মানে গায়ের ইজ্জত ছাইড়া মাথায় গোমটা দিয়ে বসে আছি। খুব অন্যায় এগুলো, খুব অন্যায়। এনিওয়ে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, ইট গুড টু টক টু ইউ। আমি নেশার খুব বিপক্ষে, এবং আমি আমার পরিবার, আশেপাশে অনেক মানুষকে নেশা করতে দেখি, এবং আমি মনে করি যে জিনিসটা অনুচিত। আপনার মাধ্যমে যে আমি কথা বলতে সুযোগ পাইছি, এর জন্য আপনার প্রতি, আপনার টিমের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করি। মাদককে না বলুন, এবং যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসুন, এবং সরকারকে উচিত বাধ্য করা। যে একবার মাদক টেস্টে ধরা পড়বে, এবং ভয়ঙ্কর লাগে সত্য, বলেন প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, ইভেন কি ডাক্তার বলেন, এত পরিমাণে মাদকাসক্ত। আমি মনে করি যে প্রতি 7 দিনে একবার করে টেস্ট করা উচিত, এবং টেস্ট করানো উচিত বিদেশি কোনো থার্ড পার্টি দিয়ে। বাংলাদেশে কাউকে দিলে ওই রিপোর্ট জীবনেও সঠিক আসবে না। সো তাইলে আসলে বোঝা যাবে কতটা ভয়ঙ্কর অবস্থায় আছে। বাস, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।